আমরা যেটা করব সেটা হচ্ছে মাউথ টু অ্যানাস, এই পার্টগুলো লিখে আছে। আমাদের প্রথমে এটা অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার সেটা আমরা পার্ট বাই পার্ট লিখে আছে আমাদের জানতে হবে। তাহলে এলিমেন্টারি সিস্টেম হচ্ছে অ্যানাটমিক্যাল নাম। এলিমেন্টারি এলিমেন্টারি সিস্টেমে আমাদের মাউথ বা মুখ থেকে আমাদের অ্যানাস পর্যন্ত যে লম্বা একটা নালী আছে সেই নালীটাকে পথ হিসেবে আমরা ধরি এবং এটাকে এলিমেন্টারি ট্র্যাক্ট বলি। ঠিক আছে, এলিমেন্টারি অর ডাইজেস্টিভ ট্র্যাক্ট মানে হচ্ছে নালী বা পথ। তো একটা লম্বা পাইপ যদি আমরা বলি তাহলে এটা একটা লম্বা পাইপ হবে। সেই লম্বা পাইপটা শুরু হয় আমাদের মুখ থেকে এবং পায়ু অব্দি বা অ্যানাস অব্দি এই নালীটা শেষ হয়। এই নালীটার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। সেই নামগুলো পরপর আমাদের কিন্তু পরপরই আমাদের যদি পরীক্ষায় বা ওরাল ভাইভাতে যদি কোশ্চেন দুরকম ট্র্যাক্ট আছে আমাদের, একটা রেসপিরেটরি ট্র্যাক্ট আর একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এটা যখন ওরালে আমাকে জিজ্ঞেস করবে তখন কিন্তু হেপাজার্টি বললে হবে না, আমাদের পরপরই কিন্তু বলতে হবে। মুখের পরে কিন্তু স্টোমাক বললে হবে না, বা স্টোমাকের পরে কিন্তু ট্রান্সভার্স কোলন বললে হবে না, এটা কিন্তু পরপরই বলতে হবে। ঠিক আছে, তো সেইটা আপনারা, আমি তো লিখে দিচ্ছি এখানে, আপনারা নেট থেকে ছবি বার করবেন বা আমাদের যে কোনো বইগুলোতে ছবি থাকবে, এই ছবিগুলো আপনারা দেখে পরপর বলার চেষ্টা করবেন। ঠিক আছে, প্রথমে আমাদের এবং প্রত্যেকটা পার্টগুলো আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আমাদের মাউথ, 1 নম্বর হচ্ছে মাউথ। ঠিক আছে, মাউথ, এই মাউথটা আমাদের শুরু হয় আমাদের দুটো লিপস দিয়ে। এই যে দুটো লিপস, একটা আপার লিপস একটা লোয়ার লিপস, এই লিপস দুটো দিয়ে আমাদের মাউথটা শুরু হয়। এই মাউথটার পেছনে যে ক্যাভিটিটা আছে, মানে আমাদের মুখের মধ্যে যেখানে আমাদের জিভ দাঁত এগুলো আছে, এইটা একটা ক্যাভিটি বা গহ্বরের মধ্যে এটা অবস্থান করে। ঠিক আছে, তো এই ক্যাভিটিটাকে বলা হচ্ছে মাউথ ক্যাভিটি। মাউথ ক্যাভিটি। এইবার আমরা খুব ভালো করে যদি আমরা মুখের ভেতর জিভ নাড়াচাড়া করে আমরা যদি নিজের বুঝি, তাহলে দেখবেন এই মাউথ ক্যাভিটি দুটো ভাগ আছে। একটা দাঁতের সারি আছে, এরকম যদি দাঁতের সারি থাকে, দাঁতটাকে যদি করে এরকম করে আমি ধরি, তাহলে দেখা যাবে বাইরের দিকে ঠোঁট, দুটো ঠোঁট আছে আর গাল আছে, তাই তো? আর এই দাঁতের মধ্যে মানে ভেতরের দিকে পোর্শনটা আমাদের জিভ আছে, তাই তো? এইবার এই ভেতরের পোর্শনটাকে বলা হচ্ছে ওরাল ক্যাভিটি। আর দাঁতের যে সারি তার বাইরে এবং গালের মধ্যে যে কাঁচটা আছে, যেখানে অনেক সময় খাবার ঢুকে যায়, আমরা একটা জিভ দিয়ে বার করি, বা ধরুন মাউথ আলসার বা একটা আলসার গুলো দেখবেন মাড়িতে, বাইরের মাড়িটায় হয় বা গালে হয়, ওই যে গ্যাপটা, সেই গ্যাপটাকে বলে ভেস্টিবিউল। ঠিক আছে, তাহলে মাউথ ক্যাভিটির দুটো ভাগ আমরা পেলাম, একটা হচ্ছে ভেস্টিবিউল আর একটা হচ্ছে ওরাল ক্যাভিটি। ওড়ো মানে হচ্ছে মুখের ভেতর বা মাউথ, এই মুখের ভেতরটাকে ওড়ো বলে, তাই তার ক্যাভিটির নাম হচ্ছে ওরাল ক্যাভিটি। আর ভেস্টিবিউল মানে ওই দাঁতের সামনে এবং গালের ভেতরে বা ঠোঁটের ভেতরে যে খাঁজটা থাকে, সেই খাঁজটাকে বলে ভেস্টিবিউল। ঠিক আছে, এই দুটো আমাদের মাউথ ক্যাভিটির ভাগ আছে। এইবার ওরাল ক্যাভিটির মধ্যে আমাদের একটা বাউন্ডারি আছে।
বাউন্ডারি মানে 4-5টা কি দিয়ে ঘেরা আছে, ঠিক আছে। এটাকে তাহলে যদি আমরা ওরাকে যদি বাউন্ডারি বা রিলেশন আমরা যদি দেখি, তাহলে আমরা কি পাবো, একটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সাইড ডিটারমিনেশন গুলো জানেন তো, অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, ল্যাটারাল, মিডিয়াল, এগুলো জানেন তো না জানেন না? ঠিক করে বলুন, নাহলে পড়িয়ে লাভ নেই। আমি জানি না। হ্যাঁ, একবার বলে দিচ্ছি। আমার সামনের পোর্শনটা হচ্ছে অ্যান্টেরিয়র বলে, লিখে নিন অ্যান্টেরিয়র। এই কটা টার্মগুলো এগুলো না জানলে কিন্তু এগুলো পড়ে লাভ নেই। অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, ল্যাটারাল, মিডিয়াল, সুপিরিয়র, ইনফেরিয়র। এই কটা জানলে আমাদের তো হয়ে যাবে। আশেপাশে বাংলাগুলো লিখে নিন, সাইড করে লিখবেন সাইড ডিটারমিনেশন টার্ম, তারপরে ওই অ্যান্টেরিয়র বলে লিখেন। পরিষ্কার বলুন না, ওগুলো একটু পড়ে লিখতে কিচ্ছু নয়, 2 মিনিট টাইম লাগবে, আর একটু সোজা জিনিস। স্যার ওপরটা ইনগ্রেডিয়েন্ট এইখান থেকে লিখুন, এটা বলবো না বলে আমি বলবো, ঠিক আছে। প্রথমে অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, ল্যাটারাল, মিডিয়াল, সুপিরিয়র, ইনফেরিয়র। অ্যান্টেরিয়র মানে লিখুন সামনের দিকে, অ্যান্টেরিয়র মানে সামনের দিকে, পস্টেরিয়র মানে পি ফর পি, প, পি ফর প। ল্যাটারাল কি সাইড স্যার? ল্যাটারাল মানে হচ্ছে আমাদের একটা, আমরা যদি, এটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন, এইটা দাঁড়াচ্ছে, এই কাঁধ আর ওই পায়ের পাতা এটা কিন্তু সোজা হবে, আর হাতটা এরকম হবে। এই যে স্ট্রাকচারটা, এইটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন এইটাকে বলে। আমরা যখন বিভিন্ন বোনস, অর্গান যখন আমরা পড়ি, তখন তার সিচুয়েশন যখন আমরা লিখবো, এই অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী আমরা লিখি প্রত্যেকটা ব্যাপার, প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। এই যে বোতাম বরাবর, নাক বরাবর যে লাইনটা, এটাকে মিডিয়াল লাইন, ঠিক আছে। মিডিয়াল থেকে যত দূরে এদিকে যাবে, ঠিক আছে, তত হবে ল্যাটারাল। তার মানে মিডিয়াল থেকে দূরবর্তী জায়গা, দূরবর্তী স্থানটাকে বলে ল্যাটারাল। মিডিয়াল থেকে দূরবর্তী স্থান, এটাকে বলে ল্যাটারাল। মানে এটা যখন আমি এরকম এটা যখন দাঁড়িয়েছি, তখন আমার এই হাতের এই পোর্শনটা হচ্ছে ল্যাটারাল, এই যে ডান হাতের এই পোর্শনটা হচ্ছে ল্যাটারাল, কারণ এটা মিড লাইন থেকে দূরে আছে, আর এইটা হচ্ছে মিড লাইন থেকে কাছে, তাই এটা মিডিয়াল, ঠিক আছে। বলুন না, দূরবর্তী স্থান বলতে মানে দূরে, না সেটা ঠিক আছে, সেটা এবার মনে করুন সেটা ডান বা যে কোনো ডান বা রাইট লেফট, মানে দুটো দিকই আছে, রাইট আর লেফট, তাহলে ডান এবং বাঁ দিকে মানে দূরবর্তী যত যাবেন তত ল্যাটারাল। এবার ওই যে বললাম যে ধরুন এখানে হিউমেরাস, এটা তো এখানে হিউমেরাস থাকে, তো এই হিউমেরাসের এই পোর্শনটা ল্যাটারাল। এইখানে আমাদের হিউমেরাসে আপার এন্ড থাকে, এই আপার এন্ডের হেডটা এই দিকে থাকে, তার মানে এটা হচ্ছে মিডিয়াল, আর এই দিকে থাকে আমাদের টোকেনটা, তাহলে টোকেনটা থাকে ল্যাটারাল। এরকম মানে প্রত্যেকটা জিনিস যখন আমরা করবো, তখন সেই জিনিসটা অনুযায়ী সাইড ডিটারমিনেশনটা হবে। তাহলে অ্যান্টেরিয়র মানে সামনের দিক, পস্টেরিয়র পিছন দিক মানে পিছনের দিকটা। কোনো অস্থির এই হিউমেরাসের এই জায়গাটা পস্টেরিয়র হবে, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র, ঠিক আছে। এবার যা যা এখানে আছে এইভাবে করতে হবে। ল্যাটারাল মানে মিড লাইন থেকে দূরে, আর মিডিয়াল মানে মিড লাইনের কাছে। সুপিরিয়র মানে উপরের দিক, ইনফেরিয়র মানে নিচের দিক। সুপিরিয়র মানে উপরের দিক, মানে এই যে সিলিং আমাদের আছে, সিলিং ফ্যানটা আমাদের সুপিরিয়র পজিশনে আছে, আর এই মেঝেটা এটা হচ্ছে ইনফেরিয়রে আছে। তো স্পেলিং লিখেছে IMFERIOR, ঠিক আছে। ইনফেরিয়র
সুপিরিয়র, SUPERIOR। তাহলে এই সাইডে ডাইমেনশন হয়ে গেল। এইবার আমি আসি ওরাল ক্যাভিটি বাউন্ডারি বা রিলেশন। তাহলে আমাদের অ্যান্টেরিয়রটাকে শর্টে আমরা ANT গুলো লিখি, পুরোটা লিখতে যাব না, ঠিক আছে? লিখতে পারো, অসুবিধা নেই। আমি এখানে জায়গা নিচ্ছিলাম। অ্যান্টেরিয়র হচ্ছে টিপ, ওরাল ক্যাভিটির সামনের দিকে আমাদের দাঁতের সারি থাকে, তাহলে দাঁত আছে সামনের দিক, পেছনের দিক অ্যান্টেরিয়র পস্টেরিয়র। পস্টেরিয়র পোরশনে আছে আমাদের ওরোফ্যারিংস। ওরোফ্যারিংস ফ্যারিংস তো তোমরা রেসপিরেটরিতে পড়েছো, একটু স্যার পড়ালাম তো। ফ্যারিংসের তিনটে ভাগ আছে। নোজের সাথে ফ্যারিংসের কানেকশনটা হচ্ছে ন্যাসোফ্যারিংস। মুখ বা ওরাল ক্যাভিটির পেছনের দিকে, মানে বাচ্চাকে যদি মুখ না ঢোকা, আপনিও যদি আয়নার সামনে মুখটা হাঁ করেন, তাহলে পেছনের দিকে যে দেওয়ালটা, মানে জিভের পেছনে যে দেওয়ালটা পড়বে, ওই যে এয়ারটা ওই দিয়ে যায়, এয়ার এবং খাবার। ফ্যারিংস হচ্ছে একটা কমন জায়গা, কমন স্পেস, এয়ার যাওয়ার আর খাবার যাওয়ার। ওই ফ্যারিংস দিয়ে যখন নেমে যাবে, তখন ল্যারিংস আলাদা হয়ে গিয়ে ট্র্যাকিয়া আলাদা হয়ে সেটা শ্বাসনালীর দিকে চলে যাবে, আর পেছন দিকে আরেকটা নালী ভাগ হয়ে যায়, সেটা হচ্ছে ইসোফেগাস দিয়ে স্টোমাক। তাহলে যখন আমরা ভোগ গিলি, খাবার যখন খাই, তখন কি আমরা শ্বাস নিতে পারি? শ্বাস নিতে কখনোই শ্বাস নিতে পারবো না। যদি শ্বাস নেওয়া হয়ে যাবে, এয়ার তো ট্র্যাকিয়ার দিকে টানবে, তাহলে খাবার ওই দিকে ঢুকে যাবে। কিন্তু আমরা আমাদের কি হয়, যখন এসে ফেলি বা কথা বলি, বা ওই জন্য খেতে খেতে কথা বলতে নেই বা হাসতে নেই, ওই শ্বাসটা যখনই ফোর্সফুলি ঢুকবে, তখনই ওই খাবারটাকে নিয়ে ট্র্যাকিয়ার দিকে মুভ করবে। কিন্তু আমাদের একটা ডিফেন্সিভ মেকানিজম আছে, এই জায়গাটা খুব সেন্সিটিভ হয়, এবং যখনই ওই এপিগ্লটিসের ওখানে একটা ভাবনা থাকে, ফ্যারিংসের নালী, এটা যদি ফ্যারিংস হয়, এটা যদি ট্র্যাকিয়া হয়, ট্র্যাকিয়ার মুখে ফ্যারিংস থাকে, ঠিক আছে? আর এইখানে একটা পর্দা থাকে, সেটাকে এপিগ্লটিস বলে। আপনারা যদি এই আঙুলটা জিভের একদম ডগায় ঢুকিয়ে দেন, তাহলে দেখবেন এই আঙুলে একটা পাতার মতো একটা কিছু পাবেন, এইটা হচ্ছে এপিগ্লটিস। এই এপিগ্লটিসটা ট্র্যাকিয়ার মুখে, ট্র্যাকিয়া ফ্যারিংসের মুখে থাকে, মানে যে গোল নালীটা, যেটা গ্লটিস বলে, ওর উপরে থাকে, ওই জন্য এটাকে এপিগ্লটিস বলে, ভাগনা, নালীটার ভাগনা। যখনই আমরা ঢোক গিলি, তখন এই ভাগনাটা বন্ধ হয়ে যায়। এবার যখন আমরা ঢোক গিলি, তখন এখানটা কি হয়, কনস্ট্রিকশন হয়, খাবারটা নাপছে, উপরে একটা কনস্ট্রিকশন হলো, এই এপিগ্লটিসটা বের করে চেপে গেল, চেপে গিয়ে উপর দিয়ে ইসোফেগাস দিয়ে খাবারটা চলে গেল, খাবারটা ইসোফেগাস দিয়ে চলে গেল স্টোমাক। কখনোই এর মধ্যে আসবে না। কিন্তু যখন এটা তো সেন্সিটিভ, এবার হাসছেন, কথা বলছেন খেতে খেতে, এটা তো নড়বে, তারপর নড়বে। এইবার হয়তো জোরে শ্বাস নিলেন, শ্বাস নেওয়াতে কি হবে, এইটা আলগা হয়ে যাবে। আলগা হয়ে গেলে এয়ারটা সমেত, খাবারটা সমেত এইখানে চলে আসবে। যখন এইখানে চলে আসবে, এই চেপে দেবে, আর যখনই চেপে দেবে, তখনই একটা দমটা কাশি হবে, যেটা আমরা বাংলায় বলি বিষমকে। দমকে একটা কাশি হলো, করলেন, এইটা একটু নড়ে গেল, এটা একটু ফেলে দিল, নড়ে গেল, এটা ডুবলো না এর মধ্যে, এর ওপরই রয়ে গেল। এইবার জোরে কাটলে কি হবে, বা যখন আমরা বিষম খাচ্ছেন, বা জোরে একটা স্পাজম হয়, একটা পাওয়ারফুল স্পাজম হয়, ঠিক আছে? পুরো গলা মানে আটকে যায়, পাওয়ারফুল একটা স্পাজম হলে কি হবে, এইটা উপর দিকে রিফ্লেক্স করবে, হয় মুখ দিয়ে বেরিয়ে যাবে, আর নয় নাক দিয়ে বেরিয়ে যাবে, বেঁচে গেল। আর যদি একটা ভাত ঢুকে যায়, ব্যাস ওইখানেই শেষ। তো এটা হচ্ছে আমাদের ফ্যারিংসের জায়গা। তাহলে ওরোফ্যারিংস পস্টেরিয়র দিকে হলো, তাহলে আমরা মুখ ফাঁক করলে পেছনের দিকে যে দেয়ালটা পাই বা একটা নালী থাকে, নালীটা আমরা বুঝতে পারি, জিভের ঠিক পিছন দিকে, এটা হচ্ছে ওরোফ্যারিংস। আর অ্যান্টেরিয়র পস্টেরিয়র হলো এবার সুপিরিয়র।
সুপিরিয়র মানে উপরের দিকে। জিভ উপরে কোথায় থাকে? জিভটা কথা বলার সময় উপরে তো ধাক্কা হয়। হ্যাঁ, বলে বাংলায় কাঁকড়া বলে। এই কাঁকড়াটার ইংলিশ ফর্ম হচ্ছে আমাদের প্যালেট। প্যালেট প্যালেট হচ্ছে ইংলিশ ফর্ম, আর বোনসটার নাম হচ্ছে প্যালাটাইন। প্যালাটাইন বোন। এই প্যালাটাইন বোনটা কি হয়? এই প্যালাটাইনটা আমাদের ন্যাসাল ক্যাভিটি আর ওরাল ক্যাভিটিটাকে ডিভাইড করে। প্যালেটটা, ঠিক আছে? ধরুন যদি আমি এরকম ছবিটা, এই হচ্ছে নাক, এটা এখানে তো নোজ থাকে, এর নোজের নিচেই আমাদের প্যালেট কোনটা থাকে। এইটা সোজা এরকম গিয়ে এই নাম মানে এই এটা হচ্ছে প্যালেট, এই অবধি থাকে। এই প্যালেট থেকে আমাদের ইনগুলাটা ঝুলবে। দেখবেন একটা, ওটাও একটা গ্লটিস, ওটা একটা এপিগ্লটিস, এটাকে এপিগ্লটিস বলে না, ওটা ইনগুলা বলে। যখন আমরা খাবার দিই, এই ইনগুলাটা আমাদের ন্যাসাল ট্র্যাক্টটাকে বন্ধ করে দেবো, করতে এরকম বন্ধ করে দেয়। আর নিচে এপিগ্লটিস ট্র্যাকিয়ার মুখটাকে বন্ধ করে দেয়, তাহলে খাবারটা সোজা এই সুবিধা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এটা এইখান থেকে আমাদের উপরের দাঁত এবং মাড়ি, আর এখান থেকে আমাদের নিচের দাঁত এবং মাড়ি এবং চোয়াল, তাই তো? এটা হচ্ছে ম্যান্ডেবল। স্কাল করেছেন তো? তাহলে নিচের এইটা হচ্ছে ম্যান্ডেবল বলে, নিচের চোয়ালটাকে লোয়ার জ, আর আপার জ হচ্ছে ম্যাক্সিলার। এটা এইখানটা ম্যাক্সিলার থাকে, এই জায়গায়। এই ম্যাক্সিলার পেছন দিয়ে সোজা এই প্যালেট বোনটা থাকে, আর এইখানে আমাদের জিভ থাকে, জিভটা থাকে, আর এই জিভের শেষে এই এপিগ্লটিসটা এরকম করে থাকে। এই এপিগ্লটিসটা ঠিক এই একটা গ্লটিস থাকে, মানে ওপেনিং, মানে ট্র্যাকিয়ার ওপেনিং এটা, ঠিক আছে? এখানে এইটা ঠিক ঢাকনার মতো এরকম থাকে। যদি আঙুল দিয়ে এরকম ঢোকান, তাহলে এই আঙুলটা এই এপিগ্লটিসটা আপনারা কাজ করবে, এটা পাবেন। কিন্তু বেশি যদি করতে যান, তাহলে কিন্তু এই করবেন না, তাহলে সব বেরিয়ে যাবে, খালি পেটে করবে না। বেশি কাজ, জাস্ট এরকম টাচ করে দেখে নেবেন এপিগ্লটিসটা। আর এখান থেকে আমাদের ট্র্যাকিয়াটা শুরু হচ্ছে, এই গলা হয়ে গেল, এই ট্র্যাকিয়ার রিংগুলো এরকম করে যাচ্ছে, আর এইখান থেকে ন্যাসাল ক্যাভিটি, ন্যাসোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস হয়ে এইখান থেকে এটা ডিভাইড হয়ে যাচ্ছে। এই খাবারটা যখন যাচ্ছে, যখন শ্বাস নিচ্ছি, শ্বাস কিন্তু আমরা দুদিক থেকেই নিতে পারি, এদিকটাও নিতে পারি, এদিকটাও নিতে পারি। খাবার তো নেই, এয়ার আছে, কোনো অসুবিধা নেই, সেটা আমার ট্র্যাকিয়ায় ঢোকাতে কোনো অসুবিধা নেই। যখন আমরা হাঁপাই, তখন মুখ হাঁ করেও হাঁপাই, তাহলে সেটা তো এয়ার যাচ্ছে, খাবার তো যাচ্ছে না। কিন্তু যখন খাবার খাই, তখন কিন্তু এই জায়গাটা কনস্ট্রিক্ট করে। কনস্ট্রিক্ট করলে কি হবে? এইটা উপরেরটাকে বন্ধ করে দেবে, এইটা এই মুখটাকে বন্ধ করে দেবে, খাবারটা সোজা পিছনের কাছে বেরিয়ে চলে যাবে। তাই ফ্যারিংসটা হচ্ছে আমাদের একটা কমন পার্ট। তাহলে সুপিরিয়র, এটা যদি আমাদের ওরাল ক্যাভিটি হয়, এটা তো মানে এই যে জায়গাটা, এইখান থেকে এই পোর্শনটা, এটা হচ্ছে আমাদের ভেস্টিবিউল। এই জায়গাটা হচ্ছে আমাদের ভেস্টিবিউল। এটা দাঁতের সারি পড়ে গেল, দাঁতের সারিটার ভিতর দিকটা হচ্ছে ওরাল ক্যাভিটি। তাহলে আমরা অ্যান্টেরিয়রে টিস করলাম, পস্টেরিয়রে ওরোফ্যারিংস করলাম, সুপিরিয়র হচ্ছে প্যালেট বা কাঁকড়া, প্যালেট, আর ইনফেরিয়রে কি আছে? ইনফেরিয়র বা এটা ইনফেরিয়র বলে না, সুপিরিয়র বা রুফ বলে, মানে ছাদ।
রুট, আর ইনফেরিয়র বা ফ্লোর বলে, মানে মেঝে। মেঝেতে কি আছে? এইটা টান পরিষ্কার হয়েছে? নিচে আমাদের জিভ, জিভের নিচে আর তো কিছু নেই। যেটাকে আমরা আলজি বলি তার কোনো ফাংশন নেই। এটাই তো এইটা এই দুটো তো বাংলা আলজিভ বলে। তাহলে ওটাকে কি বলবে? একটা ইউভিউলা বললাম, ইউভিউলা বললাম, আর নিচেরটাকে এপিগ্লটিস বললাম। এই দুটোই আমাদের আলজিভ। এইটুকু ক্লিয়ার? এইবার তাহলে মাউথ ক্যাভিটিটা পুরো পড়ানো হয়ে গেল। মাউথ ক্যাভিটি দুটো ভাগ, একটা ভেস্টিবিউল মানে ঠোঁট আর দাঁতের সারি বা মাড়ির মাঝামাঝি যে পোর্শনটা সেটা ভেস্টিবিউল, এবং দাঁতের সারির ভিতরের দিকে যে পোর্শনটা সেটা আমাদের ওরাল ক্যাভিটি বলে। ওরাল ক্যাভিটির সামনের দিকে টিপ থাকে, পেছনের দিকে ওরোফ্যারিংস থাকে। এই জায়গাটা ওরোফ্যারিংস, এটা ন্যাসোফ্যারিংস, এটা ল্যারিঙ্গোফ্যারিংস। তারপর দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা ট্র্যাকিয়া চলে যাচ্ছে, ল্যারিংস ট্র্যাকিয়া চলে যাচ্ছে, আর একটা ইসোফেগাস হয়ে নিচের দিকে চলে যাচ্ছে। এই ইসোফেগাসটা এর পরের পার্টটা হবে। এই হয়ে গেল মাউথ ক্যাভিটি। আর মাউথ আমাদের দুটো লিপ, আপার এবং লোয়ার লিপ দিয়ে আমাদের মাউথ তৈরি হয়েছে। তার পেছনে আমাদের মাউথ তৈরি হয়েছে, তার পেছনে আমাদের মাউথ ক্যাভিটি হবে। এইবারে আমরা ইসোফেগাসে চলে গেলাম। মাউথ ক্যাভিটির পর আমাদের মুখে যখন আমরা খাবার নিই তখন আমাদের 4 রকমের দাঁত আমাদের সেই খাবারটাকে ভাঙে, ছেড়ে এবং পেষণ করে। তারপর জিভ দিয়ে আমরা খাবারটাকে এদিক ওদিক করি, তাতে আরো ঘুরিয়ে যায়, এবং আমাদের আমাদের মুখের চারপাশে আমাদের 3 রকম লালা গ্রন্থি আছে। যেমন এটা যদি আমাদের মাথা হয় তাহলে এখানে কান আছে, তাহলে এই কানের নিচে এই জায়গাটা আমাদের আছে কি প্যারোটিড গ্ল্যান্ড বলে, তো প্যারোটিড গ্ল্যান্ড একটা আছে। আচ্ছা, এই জায়গাটা মানে এটা হচ্ছে লোয়ার জ, লোয়ার জয়ের এই জায়গাটা আমাদের আছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, মানে এটা এই ম্যান্ডিবুলের ভেতর দিকটায় থাকে, নিচে থাকে, তাই এটাকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড বলে। আর এই জায়গাটা মানে জিভের নিচে একটা গ্ল্যান্ড থাকে স্যালিভারি, এটাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড বলে। লিঙ্গুয়াল মানে হচ্ছে আমাদের জিভ, তাহলে জিভের নিচে যেহেতু আছে সেহেতু এটা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। ম্যান্ডিবুলের নিচে থাকে ওটাকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড বলে। আর কানের নিচে মানে রুট অফ দি ইয়ার বা কর্ণমূলে মানে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা থাকে, ঠিক আছে। এই জায়গাটা ফুললে কি হবে, মাংস হয়ে যাবে পুরো, এখান থেকে ফুলে এই গলা ফুলে যায়, ঠিক আছে। না, টনসিল আলাদা, এটা পড়াচ্ছি আমি প্যারোটিড গ্ল্যান্ড বা স্যালিভারি গ্ল্যান্ড বলে। এটা 3টে টাইপের স্যালিভারি গ্ল্যান্ড, টনসিল আলাদা, কিন্তু টনসিল আর এই গ্ল্যান্ড আলাদা এক নয়। টনসিল টাইম পরে আসছি, মনে করিয়ে দেবো, ঠিক আছে, এটাকে পড়িয়ে। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ড এই 3 রকমের হয়, প্যারোটিড একটা সাবম্যান্ডিবুলার, একটা সাবলিঙ্গুয়াল, এই 3 জোড়া মানে রাইট লেফট দুই দিকে থাকে, ঠিক আছে। এই হয়ে গেল প্যারোটিড গ্ল্যান্ড। এখান থেকে নালীগুলো এসে আমাদের ভেস্টিবিউলেও পড়ে, আবার ওরাল ক্যাভিটিতেও পড়ে, ঠিক আছে, লালা পড়ে। এই লালা আবার জিভের নরম চরণ এবং দাঁতের কাটাকুটি
ভাঙা পেশা এগুলো দিয়ে একটা মন্ডে বা বোলাস তৈরি করে। এই বোলাসটা খুব পিচ্ছিল বা স্লিপারি হয়, এই হয় বলে আমরা খুব সহজে ঝোঁক গিলে দিতে পারি, মানে স্যাট করে চলে যায়, আমরা বুঝতেই পারি না। খাবার তো খেয়ে নি গপ গপ করে, কিন্তু আমরা কি বুঝতে পারি যে গেল এবার ঢুকলো, আটকালে বুঝতে পারি। যখন কোথাও আটকাবে এখানে বা এখানে, তখন বোধ হয় যে এই খাবারটা গেল না, কিন্তু চলে যায় যখন আমরা এটা খুব আমরা এটা বুঝতে পারি না, কিন্তু হয় মানে খুব স্বতঃস্ফূর্ত ভাবে এই মাসেল, বিভিন্ন এখানে মাসেল আছে, মাসেল গুলো কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে এবং খুব ইউনিকলি ভাবে এবং খুব ইজি ভাবে খাবারটা চাক করে ইসোফেগাস চলে যায়। ইসোফেগাস হচ্ছে এর পরের পার্ট। ইসোফেগাস হচ্ছে একটা নালী, ইসোফেগাস বা খাদ্যনালী বলা হয়। এটা একটা লম্বা নালী, যার শুরু হচ্ছে আমাদের ফ্যারিংস অ্যাজ ওয়েল অ্যাজ ওরাল ক্যাভিটি। এখান থেকে আমাদের শুরু হচ্ছে ফ্যারিংস অ্যাজ ওয়েল অ্যাজ ওরাল ক্যাভিটি, এখান থেকে আমাদের শুরু হচ্ছে। এটা সোজা গিয়ে, এটা সোজা এনে গিয়ে স্টোমাকের সাথে যুক্ত হয়। তাহলে এটা শুরু হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটিও বলতে পারেন, মাউথ ক্যাভিটি বলতে পারেন, ফ্যারিংসও বলতে পারেন, ভুল হবে না। এখান থেকে এক্সটেন্ড করছে আপ টু ওপেনিং অফ স্টোমাক, স্টোমাক পর্যন্ত এর এক্সটেন্ড করছে। এখানে কোনো গ্ল্যান্ড নেই যে ওখান থেকে ডাইজেস্টিভ জুস ঝরে ওখানে পরিপাক করবে, এখানে কোনো গ্ল্যান্ড নেই, কোনো জুস ঝরে না, কোনো ডাইজেশন বা পরিপাক হয় না। শুধু ইসোফেগাসের কাজ হচ্ছে খাবার স্টোমাকে পাঠিয়ে দেওয়া, এইটাই হচ্ছে ইসোফেগাসের কাজ। এরপর হচ্ছে স্টোমাক, খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা আমাদের কোশ্চেনে আছে, এটা কোথায় থাকে, কি কি পার্ট আছে। এটা নেক্সট হচ্ছে আমাদের স্টোমাক বা পাকস্থলী, স্টোমাক বা পাকস্থলী, এটা আমি মুছে দিলাম। সমাজটা কিরকম দেখবে, ইংরেজি বড় হাতে জে এর মতো, আঁশ থাকবে এই নামে। এবার স্মল ইন্টেস্টাইনে এসে এরকম করে শেষ হবে। এটা হচ্ছে ডিওডিনাম, ফার্স্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। এইটুকু হচ্ছে আমাদের স্টোমাক, এই অবধি, এখান থেকে এই অবধি, ঠিক আছে। এই হচ্ছে স্টোমাকের। এবার এর মধ্যে আমাদের কিছু পার্ট আছে, দুটো আমাদের ওপেনিং আছে, এখানে একটা ওপেনিং আছে, এখানে একটা ওপেনিং আছে, এন্ড ওপেনিং বা এন্ড বলে। আচ্ছা, এই দুটো এন্ডে আমাদের একটা করে স্পিনটার থাকে, মানে দরজা। খাবারটা যখন আসছে এই দরজাটা খুলছে, দিয়ে খাবারটা এখানে চলে আসছে, যা ডাইজেশন হওয়ার হচ্ছে, হয়ে তারপরে এখানে একটা স্পিনটার আছে, এই স্পিনটারটা খুললে তবেই খাবারটা ডিওডিনামে আসবে, ঠিক আছে। তাহলে দুটো এন্ড থাকে, এই এন্ডটাকে বলে কার্ডিয়াক এন্ড, কার্ডিয়াক এন্ড। আর এই এন্ডটাকে বলে পাইলোরিক এন্ড। কোনটা কি লিখলেন না? কার্ডিয়াক, 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 হার্ট, ওই বানান কার্ডিয়াক। এবার যদি আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, কার্ডিয়াক তো হার্ট, এখানে তাই তো মনে হলো। এর কারণ হচ্ছে
এই ঠিক উপর দিয়ে আমাদের ডায়াফ্রামের ঠিক নিচে এই লাইনটা আমাদের ডায়াফ্রামের লাইন এদিক দিয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। হ্যাঁ, এটা একটা পেশি। এই পেশিটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে আমাদের অ্যাবডোমিনাল প্রেসারটাকে মেনটেন করে, প্লাস আমাদের উপরে রেসপিরেশন বা রেসপিরেটরি যে প্রসেস, সেই প্রসেসটাকে মেনটেন করে। ইন্সপিরেশন এক্সপিরেশন আপনারা করবেন। রেসপিরেটরি ট্র্যাকটাকে টোটাল ট্র্যাক নয়, এয়ার ঢোকা বেরোনোর পেছনে এই ডায়াফ্রামের একটা বড় কাজ আছে। ওটা ওই প্রসেস অফ রেসপিরেশনে স্যার পড়িয়ে দেবেন, তখন ওই ডায়াফ্রামের কথাটা বলবে। এটাও একটা মাসেল, অন্য মাসেলের মতো এও কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে। তো সেই জায়গায় আমি যাচ্ছি না। এখন এখানে আমার কার্ডিয়াক এন্ডটা কেন হলো না, এই জায়গাটায় মানে এর সামনে, মানে এই জায়গাটা আমাদের হার্টের অবস্থান। যদিও এটা খুব কাছাকাছি হয়, একটু আগে হয়, মধ্যেখানে হার্টটা থাকে। তো এই জায়গাটা আমাদের হার্ট থাকে, এর পিছন দিয়ে চলে আসছে না। আমার এটা একটা ছবিটা এরকম করেছি, কিন্তু খুব কাছাকাছি থাকে, ঠিক আছে? যেহেতু এই এন্ডটা আমাদের হার্ট বা কার্ডিয়ামের কাছে থাকে, ওই জন্য ওই এন্ডটার নাম কার্ডিয়াক এন্ড বলা হয়। আর নিচেটা হচ্ছে পাইলোরিক এন্ড। তাহলে খুব সোজা ব্যাপার, এখানে যে স্ফিংক্টারটার নাম হবে, সেই এখানে যে স্ফিংক্টার থাকবে তার নাম কি হবে? কার্ডিয়াক স্ফিংক্টার। আর এখানে যে স্ফিংক্টারটা থাকবে তার নাম কি হবে? পাইলোরিক স্ফিংক্টার। তাহলে এখানে পড়া হয়ে গেল। তাহলে একটা জিনিস জানলে আমার দুটো কাজ হয়ে গেল। তাহলে এখানে আমাদের কার্ডিয়াক এন্ড এন্ড স্ফিংক্টার দুটোই আছে। এখানেও তাই, কার্ডিয়াক এন্ড এন্ড স্ফিংক্টার। SPHINC TER। স্যার ওটা তাহলে এসোফেগাসের ইন্ড হবে তো আপনার কার্ডিয়াটিক ইন্ড, যেটা মানে এসোফেগাসটা যে শেষ হচ্ছে, যেখানে স্টমাক স্টার্ট হচ্ছে, ওই কার্ডিয়াটিক ইন্ডটা অ্যাকচুয়ালি স্টার্ট মানে আছে। কি বুঝতে পারলাম না? মানে এসোফেগাসের যে শেষটা হচ্ছে, ওখানে কার্ডিয়াটিক ইন্ড আছে। এন্ডটা শুরু হচ্ছে, মানে শুরু হচ্ছে, ওটা আছে। মানে ইসোফেগাসের শেষ কার্ডিয়াক এন্ডটা যুক্ত হয়। ইসোফেগাসের শেষটা স্টোমাকের কার্ডিয়াক এন্ডের সাথে যুক্ত হয়। আচ্ছা, মানে সেটা স্টোমাকের ওপেনিং, মানে স্টোমাকের ওপেনিং বলা হয়। তো দুটোর ক্ষেত্রে ইউজ হবে, মানে স্টমাকের ক্ষেত্রে আপনি অত কঠিনে যাওয়ার দরকার নেই। আপনি ইসোফেগাসটা এক্সটেন্ড করবে বা ইসোফেগাসটা স্টোমাক অব্দি থাকে বা স্টোমাক অব্দি বিস্তৃত, এইভাবে লিখবেন। কার্ডিয়াক অব্দি বিস্তৃত লিখবেন না, স্টোমাক পর্যন্ত বিস্তৃত, ব্যাস এইটুকু লিখলেই হবে। এইবার আপনি স্টোমাকে যখন আপনি ভাগগুলো আসবেন, তখন ওই কার্ডিয়াক এন্ডটা একটা ভাগের মধ্যে পড়ে। স্টোমাকের আমাদের চারটে মেন পার্ট আছে, দুটো এন্ড হয়ে গেল আর দুটো স্ফিংক্টার হয়ে গেল। এবার এই এন্ডটা স্টোমাকের পার্টের মধ্যে একটা পড়ে, মানে স্টোমাকের এটা যদি ওপেনিং হিসেবে বলা হয়, এই দুটো একই নামে ওপেনিং হবে। মানে এখানে হচ্ছে কার্ডিয়াক ওপেনিং আর এটা হচ্ছে কার্ডিয়াক পাইলোরিক ওপেনিং, এটাও হবে। মানে তিনটে অবস্থানের একই নাম, একটা হচ্ছে এন্ড, একটা ওপেনিং, একটা স্ফিংক্টার। দুটো ক্ষেত্রে একই, ওপেনিং, এন্ড, স্ফিংক্টার, দুটো ক্ষেত্রে আমরা একই নাম। একটা দুটো জিনিস করে নিলে আমার তিনটে নেমে যাচ্ছে, ঠিক আছে? এখানটা খুব সোজা। আর কার্ডিয়াক এন্ড হচ্ছে আমাদের স্টোমাকে, টোটাল স্টোমাকের একটা পার্টের মধ্যে পড়ে। এবার স্টোমাকের চারটে এন্ডের মধ্যে কার্ডিয়াক এন্ড একটা হলো। 2 নম্বর হচ্ছে এইখানটা আমাদের, এইখানটা যদি একটা সরল রেখা টানা যায়, তাহলে এটা একটা উল্টানো বাটির মতো দেখতে লাগে। এই জায়গাটাকে বলে ফান্ডাস, ঠিক আছে? ফান্ডাস ইউটেরাসও আছে এরকম একটা ফান্ডাস। দুটো ফ্যালোপিয়ান টিউব যদি আমি ঘুরে দিই লাইন,
তার উপরে একটা উল্টোনো বাটির মতো অংশ থাকে, এটাও ইউটেরাসের ফান্ডাস বলে। ফান্ডাসে অ্যাকচুয়ালি আমাদের এয়ার থাকে, এয়ার কন্টেন্ট করে, এয়ার থাকে, ঠিক আছে? স্টোমাকেও তাই। ওই যে খাবার খাওয়া হলো, খাবার খেলাম, খেয়ে ঢেকুরটা উঠে গেল, প্রথম ফার্স্ট ঢেকুর উঠে গেল, তার মানে হলো স্টোমাক ফুল হয়ে গেছে, তার মানে ওই যে ফান্ডাসের এয়ারটা বেশি হয়ে গেছে, তার মানে স্টোমাক ফুল হয়ে গেছে। এরপর যা যা খাচ্ছি সেটা কিন্তু এক্সেস। তাহলে এই জায়গাটা আমরা ফান্ডাস বলি, এটা এয়ার থাকে। স্যার ওই এয়ারটার কাজ মানে আমাদের খাদ্যটা মানে পরিমাণটা আমাদের বুঝিয়ে দেয়। দেখুন, আমাদের ইন্টেস্টাইনের এয়ার হচ্ছে সবসময় উদ্যমী হয়, কাজ কিছু নেই, কাজ একটাই, ওইটা আপনাকে জানিয়ে দিল স্টোমাকটা ফুল হয়ে গেছে, এটাই একটা কাজের মধ্যে। কিন্তু আপনি বলতে পারেন ওখানে এয়ারটা কেন থাকে, সেটার উত্তর হচ্ছে যে আমাদের ইন্টেস্টাইন এবং স্টোমাকে আমাদের এয়ারটা উদ্যমী হয়। আমাদের এই যে কলিক প্লেক্সারগুলো ইন্টেস্টাইনের মধ্যে যে জায়গাগুলো এরকম নেবেছে, সব জায়গায় উপরে উপরে এয়ার থাকে, মানে অল্প বিস্তর এয়ার থাকবে, কারণ ওই এয়ারটা ওই অর্গানের মুভমেন্টটাকে মেনটেন করে। তো এয়ার সবসময় উপরের দিকে থাকে, উপরের দিকে যা কিছু আছে সব ফাঁকা জায়গা, সেখানে এয়ার থাকে, ঠিক আছে? এটা থাকবে, এটা এই আর কাজ বলতে ওইটা বললাম, এরপর আর খাওয়া যাবে না। এটা হলো ফান্ডাস। তারপরে এই যে বড় অংশটা, সেখানে টেম্পোরারিলি ইনজেস্টেড ফুড স্টোর হয় এবং ডাইজেশন হয়, এইটার নাম হচ্ছে বডি অফ স্টোমাক, ঠিক আছে? বডি অফ স্টোমাক। তারপরে এই জায়গাটা হচ্ছে পাইলোরাস বলে, নেক্সেস জায়গা, এটাকে বলে পাইলোরাস। তাহলে কার্ডিয়াক এন্ড 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ফান্ডাস, 3 নম্বর হচ্ছে বডি, 4 নম্বর হচ্ছে পাইলোরাস। এই পাইলোরাসের এনটাকে বলে পাইলোরিক এন্ড, পাইলোরাস থেকে নামটা হয়েছে পাইলোরিক এন্ড। এবার এখানে তো খাবার ঢুকলো, পেট ভারী হয়ে গেল, এখানে টেম্পোরারি স্টোর হয়। আমাদের মেন দুটো প্রিন্সিপাল খাবার আছে, ভাত আর রুটির টাইম, লাঞ্চ আর ডিনারের যে ভারী খাবার, সেইটা মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা আমাদের স্টোমাকে থাকে এবং ডাইজেশন হয়। মানে 4 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা যদি আমরা প্রিন্সিপাল মিল খাই, তাহলে মিনিমাম 4 ঘন্টা আমাদের খিদে পাওয়ার কথা নয়। আর 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে এটা ডাইজেস্ট হয়ে এইবারে এদিক দিয়ে বেরিয়ে যাবে। বেরিয়ে যখন যাবে তখন আমাদের এই জায়গাটা ফাঁকা হলে তখন আমাদের অ্যাপেটাইট বা খিদে সেন্সেশনটা হবে, বা অনেকক্ষণ পেট খালি আছে, পেটে কিছু দাও। সেই জন্য আমাদের দুটো টিফিন টাইম আছে, একটা সকালের দিকে একটা টিফিন টাইম, আর একটা বিকেলে বা সন্ধ্যের দিকে একটা টিফিন টাইম। এবারে মেন যে ক্যালোরিটা আমাদের তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল মিল থেকে মেন ক্যালোরিটা তৈরি হয়। আর সেই ক্যালোরি ডেফিসিয়েন্সি হবে, আমরা তো আর চুপচাপ বসে নেই, কাজকর্ম করি, সেই ক্যালোরি ডেফিসিয়েন্সিটাকে পূরণ করে দুটো টিফিনের খাবার, মানে বুস্ট করে এনার্জিটাকে। সেখানেও আমরা কিছু রুটি, পাউরুটি, টিফিন, মুড়ি টুড়ি, চিড়ে ভাজা, ফল, এগুলো খেলাম। এগুলো স্যার রিপ্লেস হয় কি হবে? মানে আমার এনার্জি বা ক্যালোরি এগুলোকে শরীরে রিপ্লেসটা কি হবে? রিপ্লেস হচ্ছে ডাইজেশনের মাধ্যমে, ডাইজেশনের পরে মেটাবলিজম হয়, মেটাবলিজম হওয়ার পরে এই ক্যালোরিটা ভাগ হয়। এই ক্যালোরিটা আমাদের মানে বিভিন্ন ফ্যাটি টিস্যু, লিভারের চারপাশে যে ফ্যাটি টিস্যু থাকে, লিভারে টিস্যুর মাধ্যমে ওগুলো ফ্যাট, যত ফ্যাট আছে, ফ্যাট আমাদের এই ক্যালোরিটাকে ধরে রাখে। আর যেটা আমাদের শক্তি ঘর বা এনার্জি হাউস বলে, মাইটোকন্ড্রিয়া, সেও ক্যালোরিটাকে ধরে রাখে। আমরা সারাদিন ধরে ওই ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো কাজেতেই আমরা এই ক্যালোরিটাকে খরচা করি। চুপচাপ বসে থাকলেও যে ক্যালোরি বার্ন হচ্ছে না ঠিক, মানে যেটা এক্সটার্নাল বার্ন সেটা হচ্ছে না, কিন্তু ইন্টারনাল বার্ন হয়ে যাচ্ছে। মানে হার্টে কাজ করছে সেই ক্যালোরি নিয়ে, লাংসে কাজ করছে, কিডনি, ব্রেনের, তো সেখানেও কিছু খরচা হয়। কিন্তু ক্যালোরি যেহেতু ফ্যাটে থাকে বেশি,
ফ্যাট থেকে আস্তে আস্তে ক্যালোরিটা পাস হয়, সেহেতু যারা সেডেন্টারি লাইফ লিড করে, যারা বেশি খাটাখাটনি করে না বা ঘাম জড়ায় না, ছোটে না, এক জায়গায় বসে সারাদিন কম্পিউটারে কাজ করে বা বাড়ি বা ধরুন মুদিখানার দোকান আছে, সারাদিন হিসেব করছে আর পয়সা নিচ্ছে আর দিচ্ছে, তাদের দেখবেন পেটটা বুড়ি হয়ে যায়। তার কারণ হচ্ছে ওই আমাদের পেটটা অনেকটা বড় জায়গা, এর সামনের পোর্শনটা প্রচুর ফ্যাট থাকে, ভেতরেও ফ্যাট থাকে। আপনারা যদি কোনো অপারেশন যদি দেখেন যে পেট কেটে অপারেশন হয়েছে, তাহলে আমাদের এই যে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন বা কিডনির চারপাশে এখানে প্রচুর ফ্যাট থাকে। এই ফ্যাটটা দুরকম ভাবে কাজ করে, এক হচ্ছে ক্যালোরি ধরে রাখে, আর এক হচ্ছে আমাদের এই ইন্টারনাল অর্গানকে প্রোটেক্ট করে, আর বাইরের টেম্পারেচারটা সাথে ভেতরের টেম্পারেচারের অ্যাডজাস্ট করে। এই ফ্যাটটা, এই ফ্যাটের প্রচুর কাজ আছে। বলছি স্যার, এই যে বললেন স্টোমাকে মোটামুটি 3.5-4 ঘন্টা একটা খাবার খেতে হবে, কিন্তু অনেক সময় ইনডাইজেশনের সময় আছে, এটা তো বেশি সময় থাকতে পারে। এটা দেখুন, আপনি সেটা খাদ্য তালিকার উপরে নির্ভর এটা করে। আপনার নিয়মের বাইরে। ইনডাইজেশন হচ্ছে ইনডাইজেশন যেটা কম করছে, এটা কিন্তু নর্মাল কন্ডিশন নয়, এটা অ্যাবনর্মাল কন্ডিশন। এর কারণ হচ্ছে আপনার ইরেগুলার ডায়েট হ্যাবিট, তবে ইনডাইজেশনটা হয়। কেন হয় না, ধরুন আপনি রোজ 9টার সময় ভাত খান কি 12টার সময় ভাত খান, ঠিক আছে, এইবার একদিন খেলেন 10টার সময়, একদিন খেলেন 1টার সময়, একদিন খেলেন বিকেল 4টের সময়, আবার দুদিন খেলেন 12টার সময় আপনার টাইমে। তাহলে কি হচ্ছে, রিফ্লেক্স অ্যাকশন অনুযায়ী আপনার যে অভ্যাস, সেই অভ্যাস অনুযায়ী রিফ্লেক্স অ্যাকশন অনুযায়ী আপনার সেই টাইমে কিন্তু অ্যাসিডটা ঝরে যাচ্ছে, জুস হচ্ছে, ওই জুসের মধ্যেই তো এসিড থাকে, তো সেই অ্যাসিডটা ঝরে যাচ্ছে, সেটাও ডাইজেশনের জন্য। আপনি এতদিন ধরে অভ্যাস করেছেন, ওটা রিফ্লেক্স অ্যাকশন অনুযায়ী ওই টাইমে ঝরে যাচ্ছে। ব্রেন জানে যে এই টাইমে খাবার উনি খান, তাই ঝরিয়ে দাও, ডাইজেশন হয়ে যাবে। ব্রেন জানে না যে আপনি 2 ঘন্টা আগে খেয়েছেন, সেই টাইমে খাননি, বা সেই টাইমে খাননি আরো 1 ঘন্টা পরে খাবেন, এটা তো ব্রেন জানে না। মানে শরীরের ইন্টারনাল এবার সিস্টেমটা ব্রেন জানে। নিয়ম মতো আপনার স্টোমাকে খাবার যাওয়া মানেই জুস ঝরবে, এটা নিয়ম। তাহলে আপনি যদি 2 ঘন্টা আগে খান, সেখানেও জুস ঝরবে, প্লাস আপনার রিফ্লেক্স অ্যাকশন অনুযায়ী বডি যেটা বুঝে তখনও জুস ঝরছে, তাহলে অ্যাসিডটা ঝরছে। প্লাস ধরুন আপনি এই দুটো টাইম খেলেন না, তাহলে আপনার রিফ্লেক্স অ্যাকশন অনুযায়ী আবার 2 বার ঝরে গেল। কালকে তো 10টায় খেয়েছিল, তাহলে তখন একবার দাও, আর রিফ্লেক্স অ্যাকশন অনুযায়ী তখন একবার করলো, তখনও গেল না, আপনার কাজ হলো না। আবার 1টার সময় খেলেন, তখন আর একবার ঝরলো, তাহলে 3 বার অ্যাসিড ঝরে কি হলো, অ্যাসিডিটি তৈরি হয়ে গেল। আবার সেই অ্যাসিড বেশি হয়ে গেলে এর উপর দিকে আপনার উঠে আসবে, ঢেকুর উঠবে, টক জল উঠে আসবে, খুব জ্বালা করবে। তাহলে ইনডাইজেশন হলে পারে আপনার সিস্টেম গন্ডগোল হয়ে গেল। আপনি যখনই খাবেন নিয়ম করে খাবেন। এইবার তাহলে স্যার একটা জিনিস, আপনার টার্গেটটা হচ্ছে ওই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করা। এইবার আপনি যখন দেখলেন যে 12টার সময় খাবারটা আমি খেতে পারবো না, 1টার সময় হলে আমার খাবারটা খাওয়া হবে, সেই কারণে বলা হয় যে 12টার সময় কিছু খাও, তাহলে ওই অ্যাসিডটা নিউট্রালাইজ, বিস্কুট খেলেন কি একটু চিড়ে ভাজা খেলেন, ওই অ্যাসিডটা যেটা ঝরলো ওটা নিউট্রালাইজ হয়ে গেল, তাহলে আপনার অ্যাসিডটা হলো না। এবার যখন আপনি খেলেন তখন ডাইজেশনের জন্য আবার অ্যাসিডটা ধরে গেল, আমার ডাইজেশনটা হয়ে গেল। অল্প বিস্তর যদি অ্যাসিডিটি হয়, সেটা আপনার কপাল খারাপ, না হলে হবে না। সেই জন্য যে টাইমে আপনি খান, সেই টাইমে যদি আপনি না খান কোনো কারণে, হতে পারে ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, সবসময় এই মানে যাদের বেশি বয়স, কম বয়সে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যায়, বেশি বয়সের ক্ষেত্রে এটা 30-40 এই জিনিসগুলো হয়। তো বেশি বয়সের ক্ষেত্রে সবসময় আপনি আজকে বিস্কুট কি
চিড়ে ভাজা প্যাকেট বা বাড়ির কিছু টিফিন ফল টল রেখে দেবেন। ওই সময়টা আপনি ওটা খেয়ে নেবেন, খেয়ে আপনার ওই অ্যাসিডটা আপনি কাজে লাগিয়ে নেবেন, দিয়ে এবার আপনি নেবে আপনি খেলেন, তাহলে আপনার অ্যাসিডটা হবে না। তাহলে ইনডাইজেশন ইজ দ্য অ্যানাদার কজ অফ স্টোমাক ডিজিজ, অ্যাসিডিটি। তো এই 4টে পার্ট হয়ে গেল। এইবার দুটো কার্ভেচার বা কার্ভেচার মানে হচ্ছে বাঁক, দুটো এই একটা বাঁক আছে আর এই একটা বাঁক আছে। এটা ছোট তাই এটাকে লেসার কার্ভেচার বলে, আর এটা বড় তাই এটাকে গ্রেটার কার্ভেচার বলে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের নোট দিয়েছে আপনাদের। আমি আজকে বিরক্ত করবো। হ্যাঁ, এই তো নোট আচ্ছা, ওখানে দেখবে এগুলো একটু পড়ে নেবে, ওই একই জিনিস আছে, একটু পড়ে নেবে, যদি কিছু না থাকে ওটা অ্যাড করে নেবে। হ্যাঁ হ্যাঁ, আমার বেরোবার আছে। ঠিক আছে, আর একটু এটা সমাজটা আর কিছু নেই। এটা 4টে পার্ট, হ্যাঁ, দুটো ওপেনিং হয়ে গেল, দুটো স্প্লিন্টার হয়ে গেল, আর 4টে পার্ট হয়ে গেল, কার্ডিয়াক এন্ড, ফান্ডাস, বডি আর পাইলোরাস হয়ে গেল, আর দুটো কার্ভেচার। এই হচ্ছে স্টোমাকের স্ট্রাকচার, আর কিছু নেই। আর বলতে স্টোমাকে যদি আমরা ভেতরে যাই তাহলে একটা মিউকোজাল ব্যারিয়ার আছে, ঠিক আছে, এটাকে বলে মিউকোজাল ব্যারিয়ার। এটা খুব পুরু হয়, সরি স্যার, বুঝতে গেছি ব্যারিয়ারটা যদি আপনি স্টোমাকটা কাটেন আচ্ছা আচ্ছা তাহলে ভেতরের যে লেয়ারটা আছে সেই ভেতরের লেয়ারে, যেমন ওই মুরগি যখন কাটে হ্যাঁ, স্যার। তখন দেখবেন ওই যে কচকচি এটাকে বলে, হ্যাঁ, স্যার। ওটা হচ্ছে স্টোমাক। আচ্ছা ওই স্টোমাকটা কাটলে কি খায়, ওই যে দানাগুলো খায় ওগুলো পরিষ্কার করে তো, দিয়ে একটা হলুদ রঙের কোটিং তুলে দেয়, দ্যাট ইজ দ্য মিউকোজাল ব্যারিয়ার। তো এই মিউকোজাল ব্যারিয়ারটা কিন্তু আমাদের মানে মানুষের ক্ষেত্রে খুব ঠিক হয় এবং খুব স্ট্রং হয়, যার জন্য এই যে HCl-টা তো ঝরে স্টোমাকের মধ্যে, তাহলে HCl তো খুব মানে অ্যাসিডিক, তো অ্যাসিড, তাহলে তো এটা ফুটে যাওয়ার কথা, কিন্তু সেই ক্ষয়কারী স্টোমাক অ্যাসিডের যে ক্ষয়কারী নেচার ওইটাকে প্রিভেন্ট করে এই মিউকোজাল ব্যারিয়ার। ব্যারিয়ার মানে পাঁচি, মিউকোজাল যেটা স্টোমাকের যে কোটিং মানে কোটিং লেয়ার যেটা, সেই লেয়ারটা কিছু করতে পারে না। এইবার আমরা জায়গায় আসি, এইবার আপনি ওইভাবে ওই ইনডাইজেশন এবং অ্যাসিডিটি যখন ক্রনিক হয়, এটা চলতেই থাকছে, তাহলে অ্যাসিড ধরে 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 বেশি ধরে ধরে কি হবে, এই ব্যারিয়ারটা কতদিন আপনাকে কান্না দিয়ে রাখবে, শেষকালে দেখা যাবে ওটা আলসার তৈরি হয়ে যাবে। এটাকে গ্যাস্ট্রিক আলসার বলে, যেহেতু স্টোমাকে থাকে। আর আলসার কি হয়, আলসারে কাজ করলে কি হবে, খুব জ্বালা করবে, তাহলে খাবার খেলেই জ্বালা করবে, খাবার খেলেই জ্বালা করবে। স্টোমাকে যাচ্ছে তো গিয়েই তো ওখানে করছে, তাহলে ওই আলসারে টাচ হচ্ছে, টাচ হলেই জ্বালা করতে শুরু করে দেবে, তাহলে আপনি খাবার খাওয়া বন্ধ করে দেবেন, খেলেই তো জ্বালা করবে। এই জন্য গ্যাস্ট্রিক আলসারের পেশেন্ট রোগা হয়। খুব ভালো স্বাস্থ্য ছিল, খুব ভালো খাবার, কিন্তু এই ইনডাইজেশন টাইমে খেত না, ইরেগুলার হ্যাবিট খাওয়ার, সেই জন্য ওর আলসার কম করে যায়। কম করে গেলে এবার খেলেই তো জ্বালা করবে, সেই জন্য খাবার খাওয়া বন্ধ করে দেয়, সেই জন্য ওর রোগা হয়ে যায়। আর ডিওডিনাল আলসার হচ্ছে এইখানে শুনতে হয়, ফার্স্ট পার্ট অফ ডিওডিনাল এইখানটা হয় ডিওডিনাল আলসার। এই দুটো নিয়ে পেপটিক আলসার হয়, আপনার মেডিসিনে পড়বে। তো এটা গ্যাস্ট্রিক হলো আর এটা ডিওডিনাল হলো। ডিওডিনাল কি, তাহলে গ্যাস্ট্রিক হচ্ছে না, ডিওডিনাল হচ্ছে, তাহলে এই অ্যাসিডটা এখানে লেগে লেগে আলসারগুলো তৈরি হচ্ছে। তাহলে খাবার খাচ্ছেন
খেয়ে খাবারটা বেরিয়ে যাওয়ার পরে যাওয়াটা করে, মানে খালি পেটে ব্যথা হয় ডিউরিনাল আলসার। সেই জন্য খেলে ব্যথা কমে যায় ডিউরিনাল আলসার। সেই জন্য ডিউরিনাল আলসারের পেশেন্ট কি হয়, বেশ স্বাস্থ্য বেশ মোটাসোটা স্বাস্থ্য সমস্যা। বলছি স্যার, এই যে মিউকোসাল ব্যারিয়ারটা স্টোমাকের মধ্যে থাকে, ঠিক আছে, যেগুলো ডিওড্রাম বলুন বা না না না, ওখানে নেই, নেই। ওখানে মিউকোসাল ব্যারিয়ার থাকে না, শুধু অ্যাসিডটাকে এটা মানে উপরওয়ালা অ্যাসিডটাকে পেটে পড়ার জন্য ওখানে একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছে স্টমাকের মধ্যেই আছে। তাদের স্টোমাকটা ফুটো না হয়ে যায়। কিন্তু ওই অ্যাসিডিক খাবারটা ডাইজেশন হওয়ার পর ওই অ্যাসিডিক ফুডটাই তো আবার যাচ্ছে। যাচ্ছে কিন্তু ওটা নিউট্রিলাইজ হয়ে যাচ্ছে, মানে ঝরছে, ঝরে তো ওটা খাবারের সাথে পাইল হচ্ছে, সেটা ভাঙছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। সেই অ্যাসিডটা তো শুধু অ্যাসিড তো ঝরে না, শুধু তাহলে পেপসিনও ঝরে, আরো জুস ঝরে, পেপসিন এনজাইম ঝরে, পুরো তো খাবারের সাথে মিশে কি হচ্ছে, মানে একটা অ্যাসিড, ধরুন অ্যাসিডও দিচ্ছেন, জলও দিচ্ছেন, তাহলে তো অ্যাসিডটা ডাইলিউট হয়ে যাচ্ছে। তাহলে সেই ডাইলিউট খাবারটা পরে গেলে আর অসুবিধা নেই, কিন্তু প্রথমে যেখানে ঝরছে ঢালছে সেখানে অসুবিধা আছে, সঙ্গে সঙ্গে তো আর নিউট্রিলাইজ হয় না। হ্যাঁ, বাইল তো এখানে পড়ে, তোমাকে তো বাইল পড়ে না, ডিওডিনামে পড়ে, তো পড়ে তোমার থেকে বেরিয়ে এসে এইখানে দুটো পড়ে, একটা এদিক থেকে উপর থেকে বাইল ডাক্ট হয়ে এদিকে আসে, আর এইখানে আমাদের সোমাকের তলায় প্যানক্রিয়াস আছে, ঠিক আছে, এই নালীটা এসে পড়ে ঠিক এই জায়গাটা, ক্লোজ এরিয়ায় এই এতগুলো জিনিস আছে, এরকম এরকম প্যানক্রিয়াস এরকম এই তলায় থাকে, ঠিক আছে, সোমাকের তলায় এই দুটো নালী এসে এখানে একটা স্ফিংটার থাকে, এটাকে স্ফিংটার বডি বলে, দিয়ে দুটো জুস একসাথে এখানে পড়ে। তো বিশেষ করে বাইল যেটা লিভার থেকে আসে গলব্লাডার হয়ে, সেটা বাইলটা নামে, ওটা আমি পরের দিন একদিন বেরোবো লিভারটা। তো এখানে বাইল এসে কিন্তু একা এখানে পড়বে না, প্যানক্রিয়াটিক জুসের সাথে মিশে একসাথে পড়ে। প্যানক্রিয়াটিক জুস আমাদের মেনলি কার্বোহাইড্রেট ডাইজেশন করে মেনলি, আর বাইল আমাদের ফ্যাট ডাইজেশন করে, আর স্টোমাকের যে গ্যাস্ট্রিক জুস আছে সেটা আমাদের মেনলি মানে পেপসিন উৎসেচকটা এখানে বেশি হয়, বেশি ঝরে এই জুসের মধ্যে, তাই এখানে প্রোটিন ডাইজেশনটা মেনলি হয়। এবার ফ্যাট কার্বোহাইড্রেট অল্প অল্প হয়, কিন্তু এখানে এসে আমার সমস্ত ডাইজেশনটা কমপ্লিট হয়ে আমার ডিউরিনামটা থেকে বেরিয়ে জেজুনাল মিডিয়ামে চলে যাবে, তখন আবার সাবকাস এন্টেরিকাস বা ইন্টেস্টাইনাল জুস এখানে ধরবে এবং এখানে আবার ডাইজেশন হবে। তো এটা হয়ে গেল স্টোমাক। স্টোমাকের পরে স্মল ইন্টেস্টাইনটা কমপ্লিট করে এটা লিখে নেব, এখান থেকে স্মল এর পরে স্মল ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইন, ঠিক আছে। স্মল ইন্টেস্টাইনে আমাদের তিনটে ভাগ আছে, একটা হচ্ছে ডিওডিনাম, এটা হচ্ছে ডিওডিনাম, নেক্সট হচ্ছে জেজুনাম, আর 3 নম্বর হচ্ছে ইলিয়াম। আপনারা নেটের ছবিটা বার করবেন, একটু বড় করে এই জিনিসগুলো দেখবেন, এই লেভেলগুলোই পরপর আপনি পেয়ে যাবেন। আজকে স্মল ইন্টেস্টাইন অব্দি করিয়ে দিলাম, পরের দিন লার্জ ইন্টেস্টাইনে অনেকগুলো ভাগ আছে, এগুলো দেখবেন, আমি পরের দিন ওগুলো বুঝিয়ে দেবো। স্মল ইন্টেস্টাইনের মধ্যে এই তিনটে ভাগ, তার মধ্যে ডিওডিনাম থাকে 10 ইঞ্চি, জেজুনাম হয় 8 ফুট, আর ইলিয়াম হয় 12 ফুট, তার মানে টোটাল 20 ফুট 10 ইঞ্চি আমাদের ডিওডিনাম থেকে। ডিওডিনামটা যদি বাদ দিয়ে দিই তাহলে জেজুনাম থেকে ইলিয়ামের শেষ পর্যন্ত আমাদের 20 ফুট একটা পাইপ এটার মধ্যে থাকছে। এটা তো স্যার অ্যাডাল্টের তো, অ্যাডাল্ট বাচ্চা মাস থেকে, বাচ্চা বলছেন, হ্যাঁ, মানে ওটা আস্তে আস্তে বড় হয়, মানে 20 ফুট একসাথে হয় না, মানে ওটা আপনি ঠিকই বলেছেন, বড় হওয়ার সাথে সাথে ওটার লেন্থটা বাড়ে, কিন্তু
পজিশনগুলো তিনটেই থাকে। ঠিক আছে? তো এই ভুঁড়ির কোট আমাদের পেটের মধ্যে কয়েল আকারে থাকে, মানে এরকম এরকম ঘুরে পেঁচিয়ে এরকম থাকে, তাই এটাকে কয়েলস অফ ইন্টেস্টাইন বলে। মানে স্মল ইন্টেস্টাইনের বেসিক্যালি বিশেষ করে ইলিয়াম পার্টটা, এই 12 ফুটটা আমাদের কয়েলস অফ ইন্টেস্টাইন বলে, যেহেতু ওটা খুব ঘুরিয়ে পেঁচিয়ে থাকে। ওইটুকু পেটের মধ্যে 20 ফুট একটা নামিয়ে ঢুকিয়ে দেওয়া, তাহলে তাকে তো সেই জায়গাটা দিতে হবে, তো সামনে পেছনে করে পুরো জায়গাটা কভার করে। তারপর ব্লাড ইন্টেস্টাইনটা শুরু হয়। ব্লাড ইন্টেস্টাইনটা পরে দিন বলতে টনসিল হচ্ছে আমাদের একটা ফলিকুলার গ্ল্যান্ড বলা হয়। টনসিল হচ্ছে আমাদের আরই সিস্টেম বা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের সবথেকে সেকেন্ড লার্জেস্ট অর্গান, গ্ল্যান্ড, সেকেন্ড লার্জেস্ট গ্ল্যান্ড। এটা ফলিকুলার গ্ল্যান্ড মানে হচ্ছে ধরুন এরকম, এটা হচ্ছে ওরা মুখটা হাত করলে এরকম হচ্ছে, এইখানে আমাদের জিভের পোর্শনটা দেখা যায়, এখানে আমাদের ইউরিনটা চলে, আর এই জায়গাটা আমাদের প্যালেটটা শেষ হয়। নর্মালি আমাদের টনসিল কিন্তু বোঝা যায় না, নর্মালি প্যালেটটা এখানে দিকে এসে প্লেন হয়ে নেমে চলে যাচ্ছে। যাদের টনসিলাইটিস হয় তাদের এখানে দেখা যায় এরকম করে খুলে গেছে, বা এরকম পুরো জায়গাটা এরকম খুলে নিয়ে নিয়েছে জায়গাটা। তো টনসিল একটা গ্ল্যান্ডের মতোই, কিন্তু ফলিকুলার গ্ল্যান্ড। ফলিকুলার মানে এরকম ছোট 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 অসংখ্য ফলিকেল আছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আরই সিস্টেমের একটা, এটা আমাদের ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস, ওয়ান অফ দ্য ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস টনসিল। আরো আছে, বোন ম্যারো আছে, স্প্লিন আছে, ইন্টেস্টাইনাল লিম্ফয়েড ফলিকেল আছে। টনসিল হচ্ছে আমাদের ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস, মানে অনাক্রম্য বস্তু, মানে আমাদের ইমিউনিটি তৈরি করতে হেল্প করে। ঠিক আছে? তো যখনই আমাদের মুখের মধ্যে দিয়ে খাবার খাই, কোনো জীবাণুকে প্রোটেক্ট আগে করে টনসিল। তো এটা আমাদের একটা গোল সার্কেল হিসেবে হয়। আমাদের নাক এবং ফ্যারিংস, এখানে ধরুন নোজ আছে, নোজের পরে ফ্যারিংস আছে, নোজ আর ফ্যারিংস আছে, আর এখানে হচ্ছে ল্যারিংস। মানে এই ফ্যারিংসের ওপর থেকে ল্যারিংস পর্যন্ত যদি আমি একটা সার্কেল করি, তাহলে এর মধ্যে, এটা সার্কেল অফ উইংস বলে, এইখানে একটা টনসিল থাকে, এই টনসিলটাকে বলে নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল। টনসিল আর স্যালিভারি গ্ল্যান্ড দুটোকে মিলিয়ে ফেলবেন না। টনসিল আলাদা কাজ করে, স্যালিভারি গ্ল্যান্ড আলাদা কাজ করে। টনসিল উপরেরটাকে নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল বলে, মানে নাকের উপরের ঠিক উপরে পোর্শনটা থাকে। তারপরে প্যালেট, এখানে আমাদের প্যালেট থাকে, এই প্যালেটের দুদিকে দুটো টনসিল থাকছে, দুদিকে। ঠিক আছে? এটাকে বলে প্যালাটাইন টনসিল। যেহেতু প্যালেটের কানেকশন আছে সেহেতু প্যালাটাইন টনসিল বলে। তারপর জিভ আছে, জিভের দুদিকে হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। আর নিচে ফ্যারিংস আছে, এটা হচ্ছে ল্যারিংস আছে, এটা ল্যারিঞ্জিয়াল টনসিল। এই কটা টাইপ, 4টে টাইপের টনসিল আছে। তো এই টনসিল আমাদের নাক এবং ব্যাকটিয়ার মুখ, মানে ল্যারিংস পর্যন্ত পুরো জায়গাটা আমাদের একটা ছাঁকনির মতো দিয়ে রেখেছে।
এখান দিয়ে কোনো ইনফেকশন হলে এইগুলো আগে খুলে মানে হচ্ছে ইনফেকশন চেক করার কাজে লাগে। চেক করতে গিয়ে এগুলো খুলে যায়, খুলে গিয়ে পেকে যায়, যাই হোক তারপর সেটা পুঁজ হয়ে বের করে দেয়। পুঁজ হওয়া মানে সেখানে WBC সেগুলোকে এনভলভ করে এবং মরে যায়, যে পুঁজ হয়ে বেরিয়ে যায়। তো যখন আমাদের নাক খুলে যায়, এখানে টনসিল বোধহয় টনসিল ঠিক আছে, কিন্তু দেখা গেল নাক ধুয়ে যাচ্ছে, ঠিক আছে, নাকের জায়গাটা খুব অস্বস্তি হচ্ছে, তখন এই টনসিলটা খুলে দেখতে পাই আমরা অনলি প্যালাটাইন টনসিল। এগুলো খুলে গেলে আমরা টনসিলাইটিস বলি, কিন্তু তার মানে এই নয় যে এটা টনসিলাইটিস নয় বা এটা টনসিলাইটিস। সব জায়গার ইনফেকশন বলে পারি, সেই জিনিসটা শেষে আইটিস রোগ হয়ে যায়, মানে হেপাটাইটিস, লিভারের ইনফ্লামেশন, তারপরে গ্যাস্ট্রাইটিস, স্টোমাকের ইনফ্লামেশন, মানে আইটিস মানে রোগ হয়ে যায়, তাহলে কোদাও হয়ে গেল, ইনফ্লামেশন হয়ে গেল, ফুলে গেল। ইনফ্লামেশনের মানে হচ্ছে আমাদের বডি চেষ্টা করছে যে এই রোগটাকে না বাড়াতে, ঠিক আছে। তো এটা আমরা দেখতে পাই, তাই আমরা টনসিলাইটিস করে খুব ক্যাঁচাই। কিন্তু এখানেও হয় যে লিঙ্গুয়াল টনসিলাইটিসও হয়, জিভ বড় হয়ে যায়, জিভ ব্যথা হয়, ঘা হয়, এগুলো হয়। আবার ল্যারিঞ্জিয়াল টনসিল খুলে গেলে কি হবে, গলার স্বর আর বেরোবে না। ইনফ্লামেশন, এই বোর্ডগুলো হলে পেন দিয়ে নিলে চক অনেকদিন ইউজ করি, এইগুলো এখন এই চক অসুবিধা হচ্ছে, তাড়াতাড়ি লেগে যাচ্ছে। তো INFLA ইনফ্লামেশন মানে কোদাও হলেই আপনার চারটে ক্যারেক্টার দেবে। এক হচ্ছে লাল হয়ে যাবে, পোড়া যখন দেখেন লাল হয়ে যায়, ফুলে যায়, ব্যথা হয়, গরম হয়, আর লাস্ট যেটা হয় ইমোবিলিটি, মানে সেই জায়গাটা নড়াচড়া করা যায় না, ব্যথা তো। ওই চারটা মেন মনে রাখবো। তো এখানে হলো ল্যারিঞ্জিয়াল টনসিলাইটিস হলে আমাদের ল্যারিংস পুরো বন্ধ হয়ে যাবে, গলা স্বর আর বেরোবে না। তো এইভাবে আমরা বুঝি, কিন্তু টনসিল এতগুলো আছে, টনসিলের চারটে ক্যারেক্টার লাল হয়, ফুলে যায়, পোড়া হয়েছে, কি কি পাবেন আপনি? ব্যথা হয়, লাল হয়, ফুলে যায়, জ্বর হবে, অতিরিক্ত চিৎকার করলেও তো গলার স্বর বসে যায় তখন। ওটা হচ্ছে আপনার হচ্ছে আপনার মিউকাস মেমব্রেনটা বা ল্যারিংসটা আপনার একটু ক্ষয় হয়ে যাচ্ছে, যার জন্য ওটা বেরোচ্ছে না। অ্যাপোনিয়া বলে অনেক সময় অপারেশন করে বাঁধা টনসিল আছে, কথা বলতে পারবো তখন খুব অপারেশন মানে কি লাস্ট অপশন। অপারেশন তো একদিন হবে না, ল্যারিংস বাদ দিয়ে দিলে